বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধ শুরু করতে পারে, আমেরিকার হুঁশিয়ারি। এরপর জানাবো সুখবর, ইসরায়েলিরা দলে দলে ফিলিস্তিন থেকে পালিয়ে যাচ্ছে, ইসরায়েলের পতন ঘনিয়ে আসছে। এদিকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। আরও জানিয়ে দেব, ইউক্রেনের রণক্ষেত্রে পশ্চিমা অস্ত্র, উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন, জানবেন বিস্তারিত প্রতিবেদনে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধ শুরু করতে পারে, আমেরিকার হুঁশিয়ারি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে গতকাল পেন্টাগনে এক বৈঠকে একথা বলেন অস্টিন। তিনি বলেন, আরও উত্তেজনা বা সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য কূটনীতি হচ্ছে সবচেয়ে ভালো উপায়। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধে আরেকটি আঞ্চলিক যুদ্ধ ডেকে আনতে পারে, যার পরিণতি হবে মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ভয়াবহ। লয়েড অস্টিন জানান, চলমান সংঘাতের কারণে লেবানন এবং ইসরায়েলের যে সমস্ত মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তাদেরকে বসতবাড়িতে ফেরত আনার বিষয়ে জরুরি ভিত্তিতে আমেরিকা কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে। এছাড়া অবৈধ এই শক্তি গাজায় 8 মাসের বেশি সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে প্রায় 38,000 ফিলিস্তিনিকে শহীদ করেছে। এরপরেও যুদ্ধ শুরুর বিষয়ে লেবানন উস্কানি দিচ্ছে বলে লয়েড অস্টিন দাবি করেন। চলমান গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিষয়ে আমেরিকা বরাবরই ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করেছে, অথচ নিজেকে নিরপেক্ষ দাবি করে। ইসরায়েলিরা দলে দলে ফিলিস্তিন থেকে পালিয়ে যাচ্ছে কেন? বিখ্যাত আরব বিশ্বের আব্দুল বারি আতওয়ান লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের উত্তেজনার বৃদ্ধি ও যুদ্ধের আশঙ্কা জোরদারের প্রেক্ষাপটে অধিকৃত ফিলিস্তিন থেকে দখলদার ইহুদিবাদীদের দলে দলে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য অঞ্চলে ফিরে যাওয়ার উদ্যোগকে 4টি গুরুত্বপূর্ণ প্রভাবক বা চলকের আলোকে বিশ্লেষণ করেছেন। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করলেও এখন এসব প্রভাবকের কারণে সংকটের মধ্যে রয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের দালাল বা দোসররাও অত্যন্ত অচল অবস্থা শিকার। আব্দুল বারি আতওয়ান দৈনিক রায় আল ইয়াম লিখেছেন, এসব চলক বা প্রবকের কারণে ইসরায়েলিদের বিপরীত অভিযান জোরদার হবে। এই 4টি প্রবকের একটি হলো লেবাননে হিজবুল্লাহর হুদহুদ নামক ড্রোন এর তোলা ভিডিও। এই ড্রোন 9 ঘন্টা ধরে হাইফা উত্তর ফিলিস্তিনের নানা অঞ্চলের ছবি তুলেছে। দ্বিতীয় প্রভাবক বা চলক হলো হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর ভাষণ। তিনি বলেছেন, বড় ধরনের যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ যুদ্ধের সাধারণ নীতি না মেনেই যুদ্ধ করবে, অর্থাৎ ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামো ও অবস্থানের মধ্যে কোনো পার্থক্য করবে না হিজবুল। তৃতীয় চলক হলো ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর হিজবুল্লাহর হামলা হলে ইসরায়েল পুরোপুরি অচল হয়ে পড়বে। আর চতুর্থ চলক হলো গ্যালিলি অঞ্চলের ওপর হিজবুল্লাহর হুদহুদ নামক 2 ড্রোনের উড্ডয়ন। এই ঘটনা ইসরায়েলিদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে। আওয়ান বলেছেন, 76 বছর পর আমাদের স্বপ্ন বাস্তব রূপ নিতে শুরু করেছে। গাজা ও পশ্চিম তীরের বীর প্রতিরোধ যোদ্ধাদের ত্যাগের কারণেই আজ লেবানন, ইয়েমেন ও ইরাক প্রতিরোধ অক্ষে যোগ দিয়েছে। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনে তথা স্বদেশের মাটিতে ফিলিস্তিনিদের ফিরে আসা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক কাছে ঘনিয়ে এসেছে। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে তথ্য জানান। তিনি বলেন, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালায়। জেনারেল সারি বলেন, দীর্ঘ দূরত্ব থেকে নিখুঁতভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের প্রিয় জনগণকে ব্রিটিশ মার্কিন আগ্রাসন থেকে রক্ষা করার জন্য আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেছেন জেনারেল সারি। তিনি বলেন, ইয়েমেনের ওপর মার্কিন ব্রিটিশ আগ্রাসন এবং ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালিয়েছে। জেনারেল সারি আরো বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনি সেনারা হামলা অব্যাহত রাখবে।
ইউক্রেনের রণক্ষেত্রে পশ্চিমা অস্ত্র, উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। রণক্ষেত্রে সম্মুখভাবে ইউক্রেনীয় ইউনিটগুলোর কাছে পৌঁছেছে পশ্চিমাদের পাঠানো অস্ত্রসমূহ। ওয়াশিংটনে কয়েক মাসের রাজনৈতিক বিতর্কের মুখে ইউক্রেনের জন্য পশ্চিমা অস্ত্র সরবরাহের একটি প্যাকেজ দীর্ঘদিন আটক ছিল। কয়েক মাস বিলম্বের পর ইউক্রেনের জন্য $61 বিলিয়ন এই প্যাকেজের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। এদিকে যুদ্ধের মধ্যেই উচ্চপদস্থ এক কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। $61 বিলিয়ন এই প্যাকেজের আওতায় এখন ইউক্রেনীয় ইউনিটগুলোতে একটি নতুন অস্ত্র সরবরাহ প্রয়াস আসতে শুরু করেছে। এই প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দনতস্ক অঞ্চলে গোলাবারুদের একটি ইউনিট সাংবাদিকরা যখন পরিদর্শন করছিলেন, তখন রুশ সেনাদের মনোযোগ ছিল যুদ্ধক্ষেত্রের 1000 কিলোমিটার মধ্যে দনতস্কে তাদের ধীর অগ্রগতি। প্রয়োজনে M109 স্বচালিত হাউজার থেকে গোলাও ছুড়েছিল তারা। এর আগে সেনারা জানিয়েছিল শত্রুর বিরুদ্ধে 155 মিলিমিটার রাউন্ডের গোলা ব্যবহার সীমিত করতে তাদের বাধ্য করা হয়েছিল। তখন পদাতিক বাহিনীকে আরও এগিয়ে নিতে সক্ষম ছিল তারা, তবে তাদের এটি করা থেকেও বিরত রাখা হয়। নাম প্রকাশ করতে অনিচ্ছুক 46 বছর বয়সী এক ইউনিট কমান্ডার জানান, সেখানে কামানের গোলার অভাব ছিল, গোলাবারুদও ভাগ করে দেওয়া হয়েছিল। এটি পদাতিক বাহিনীর উপর প্রভাব ফেলে। রুশ সেনারা চারদিক থেকে আক্রমণ করলে বিপাকে পড়ে তারা। কিয়েভের পশ্চিমাদের মিত্রদের নিজস্ব মজুদ কমে গেছে, কেননা ইউক্রেনের তারা কামানের গোলা সরবরাহ করেছে, যেখানে প্রতিদিনই হাজার হাজার রাউন্ডের প্রয়োজন পড়ছে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অযোগ্যতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তথ্য জানিয়েছে। তাদের দাবি, উত্তর কোরিয়া আজ সাগরের দিকে একটি ব্যালিস্টিক নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার চিফ অফ স্টাফ জানিয়েছে তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক মাধ্যমে একটি পোস্টে নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়। সাম্প্রতিক সময় উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়া পাঠানো হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। গত 30 মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ জানিয়েছেন পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত মার্চে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সে সময় মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ জানান উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব ইরানের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন। চলতি বছরের মেতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন, যে কারণে দেশটিতে এখন নির্ধারিত সময় 1 বছর আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিবেন দেশের নাগরিকরা। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নাম নিবন্ধ করেছেন 80 জন। এর মধ্যে মাত্র 6 জনের প্রার্থিতা অনুমোদন করেছে দেশটির আলেম ও আইনবিদদের নিয়ে গঠিত প্যানেল গার্ডিয়ান কাউন্সিল, যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির তত্ত্বাবধানে গঠিত। দেশের কেউ এই গার্ডিয়ান কাউন্সিলের সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহিতা রয়েছে। যাই হোক, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত 6 প্রার্থীর মধ্যে 5 জনই কট্টরপন্থী এবং 1 জন মধ্যমপন্থী। চলুন জেনে নেওয়া যাক তাদের বিষয়ে। আমির হোসেন গাজিজাদে হাশেমি, এরপর মোহাম্মদ বাগিরি কালিবফ, আরও আছে সাইদ জালিলি, মুস্তফা পুর মোহাম্মদী, এদিকে আলী রেজা জাকানি, মাসুদ পেজেশকি।